This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিপিএম নেত্রী হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, আমি আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেবের কাছে বিচার চেয়েছিলাম, কিন্তু মোহাম্মদ সেলিম বিচার দেননি। উল্টে যার বিরুদ্ধে আমার অভিযোগ ছিল সেই অভিযুক্তকেই পাশে নিয়ে ব্রিগেডের মঞ্চ জুড়ে বসেছিলেন। এরকম বিস্ফোরক অভিযোগ করেছেন সিপিএম এর একজন নেত্রী। যেমন তেমন নেত্রী নয়, যেই নেত্রী এই অভিযোগ করছেন তিনি সিপিএম এর যে শ্রমিক সংগঠন সিটু তার জেলা কমিটির সদস্য, সিপিএম এর যে মহিলা সংগঠন সেই মহিলা সংগঠনের জেলা কমিটির সদস্য। শুধু তাই নয়, যেই মহিলা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ তুললেন, বললেন যে আমি বিচার চেয়েছিলাম সেলিমদার কাছে, কিন্তু সেলিমদা আমার এই কথায় কর্ণপাত করেননি, শুধু ঘুরিয়ে গেছেন মাসের পর মাস। সেই মহিলা সিপিএম এর প্রতীকে নির্বাচিত কাউন্সিলরও ছিলেন। সেই প্রাক্তন কাউন্সিলর রীতিমতো হাউ হাউ করে কাঁদছেন আর তার দুঃখের কথা বলছেন আমি ৩৫ বছর ধরে এই কমিউনিস্ট পার্টি করে এসেছি, আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি কমিউনিস্ট পার্টি করেছি, কিন্তু আজকে তার প্রতিদান মোহাম্মদ সেলিমরা এইভাবে দেবেন আমি বুঝতে পারিনি। সেই দিকেই থাকবে আজকে আমাদের নজর। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর এই বিস্ফোরক অভিযোগ যেই পর্বে রয়েছে, অর্থাৎ এই পর্বটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ভিডিও ছত্রে ছত্রে পাবেন সিপিএম নামক দল এবং সেই দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিভাবে একজন মহিলা যিনি অভিযোগ করেছেন, যিনি কান্না করেছেন, দিনের পর দিন হোয়াটসঅ্যাপ মেসেজ করে ফোন করে মোহাম্মদ সেলিমের কাছে বিচার চেয়েছেন, সেই বিচার চাওয়ার পরেও সেই মহিলার প্রতি অনীহা দেখিয়েছেন, অনাগ্রহ দেখিয়েছেন। সেই মহিলার যে অভিযোগ সেই অভিযোগে কর্ণপাত করেননি মোহাম্মদ সেলিম। চলুন সরাসরি আজকের এই পর্বে প্রবেশ করা যাক। যে মহিলা মোহাম্মদ সেলিমের কাছে অভিযোগ জানিয়েছেন, তিনি সেই অভিযোগ জানানোর পরে বিচার পাননি। বিচার না পেয়ে তিনি রীতিমতো ক্ষুব্ধ, তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন। তার কারণ তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম করছেন। দীর্ঘ ৩৫ বছর ধরে সিপিএম কে নিঃস্বার্থভাবে সেবা করার পরেও তিনি যেই ধরনের পোস্ট হোল্ড করছেন, অর্থাৎ জেলা কমিটির মেম্বার সিটুর, সিপিএম এর শ্রমিক সংগঠনের জেলা কমিটির মেম্বার, সিপিএম এর মহিলা সমিতি, সেই মহিলা সংগঠনের নেত্রী, শ্রমিক সংগঠনের নেত্রী, জেলা কমিটির যে সদস্য, তার মতো মাপের একজন নেত্রী যে মোহাম্মদ সেলিমের কাছে বারংবার অভিযোগ জানিয়েও বিচার পাচ্ছেন না, সেই বিচার না পেয়ে তিনি রীতিমতো ভেঙে পড়েছেন। তিনি ভেঙে পড়ে কেঁদে ফেলেছেন। কেঁদে তার মনের যে ক্ষোভ, যে রাগ, সেই ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। আমি বলছি রত্না দাস, সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর মুর্শিদাবাদ জেলার। ইতিমধ্যেই তার কি অভিযোগ সেই নিয়ে একটি ভিডিও ইতিমধ্যেই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে চলে এসেছে। তাও ছোট করে বলে দিই সেই পরিপ্রেক্ষিত। ঘটনাচক্রে এই রত্না দাস, সিপিএম নেত্রী, প্রাক্তন সিপিএম কাউন্সিলর, তাকে যৌন উস্কানিমূলক অশ্লীল কথাবার্তা হোয়াটসঅ্যাপ চ্যাটে করেন সিপিএম এর প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বাম সরকারের মন্ত্রী বংশগোপাল চৌধুরী। সেই বিষয়ে এই সিপিএম মহিলা নেত্রী তিনি সিপিএম এর রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলেন। গত নভেম্বর মাস থেকে তিনি বিচার চেয়েছে দৌড়ে দৌড়ে ঘুরেছেন। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কাছে বারংবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু অভিযোগ জানানোর পরেও কোনো সদুত্তর আসেনি সিপিএম এর উচ্চ নেতৃত্বের কাছ থেকে। আমরা শুনবো সেই মহিলার কি কথা বললেন। খবরওয়ালা ইউটিউব চ্যানেল বলে একটি চ্যানেল রয়েছে, তার সাংবাদিক সোমনাথ বিশ্বাস সরাসরি সেই মহিলার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই যে সোমনাথ বিশ্বাসের সঙ্গে সেই মহিলা ফোনে কথা বলেছেন, সেখানেই ভেঙে পড়েছেন সেই মহিলা, রীতিমতো কেঁদে ফেলেছেন। সেই কল রেকর্ড আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই
কল রেকর্ড শোনার পরে সোমনাথ বিশ্বাস সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করি এবং সোমনাথ বিশ্বাস সাংবাদিককে এই কল রেকর্ড সম্পর্কে তিনি কি মনে করছেন সেই বিষয় জানতে চাই। সোমনাথ বিশ্বাস তার মন্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন। প্রথমে আমরা সোমনাথ বিশ্বাসের বক্তব্য শুনে নেব, তারপরে শুনে নেব সেই মহিলা নেত্রী যিনি বারংবার বংশগোপাল চৌধুরী তার সঙ্গে যেরকম যৌন উত্তেজকমূলক চ্যাট করেছেন বা অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়েছেন, সেই নিয়ে মোহাম্মদ সেলিম সহ সিপিএম এর উচ্চ নেতৃত্বকে জানানোর পরেও যেভাবে সিপিএম এর উচ্চ নেতৃত্ব উদাসীন থেকেছেন এই বিষয়টা নিয়ে, তারপরে সেই মহিলা যেভাবে ভেঙে পড়েছেন, যেভাবে কেঁদে ফেলেছেন, সেই ভয়ঙ্কর যে কল রেকর্ড, সেই কল রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি পরপর দুটি কল রেকর্ড আপনাদের সামনে রইল। দেখুন, আমি বা আপনি, আমরা দুজনেই তো সাংবাদিক, বা আরো যে সকল সাংবাদিক রয়েছেন পৃথিবীতে, নিরপেক্ষ বলে কিছু আমি বা আপনি, আমরা প্রত্যেকেই মানুষের পক্ষে। সাংবাদিকতা একটা পেশা ঠিকই, কিন্তু একটা পরিষেবাও বটে। মানুষকে সঠিক সময়ে সঠিক তথ্য তুলে দেওয়া, মানুষকে সতর্ক করা, এই বংশগোপাল চৌধুরীদের মতো এমন মানুষদের থেকে মানুষকে সাবধান করা, যারা আসলে মুখোশের আড়ালে একজন হিংস্র মানুষ। আপনি যে প্রসঙ্গটি তুললেন, আমি নাম করেই বলছি, ভদ্রমহিলার, উনি শুধু প্রাক্তন সিপিএম এর কাউন্সিলর নন, উনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জের প্রাক্তন সিপিএম কাউন্সিলরের পাশাপাশি এই মুহূর্তে উনি সিআইটিউ অর্থাৎ সিপিএম এর শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, গণতান্ত্রিক মহিলা সমিতি অর্থাৎ সিপিএম এর যে মহিলা সংগঠন, তারও জেলার কমিটির সদস্য। উনি যে চ্যাটটি এখন পোস্ট হয়েছে বা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেটা নিয়ে আপনিও সম্ভবত একটি খবর করেছেন, এটা আলোড়ন ফেলে দিয়েছে। কারণ এই সিপিএম যারা আরজি করের নিয়ে রাগ দখল ইত্যাদি ইত্যাদি কি সিন ক্রিয়েট করেছিল আমরা দেখেছিলাম, এই সিপিএম যারা সন্দেশখালী নিয়ে পিঠের গল্প শুনিয়েছিল, ওটা পিঠের গল্প ছিল না, ওটা আষাঢ়ের গল্প ছিল, যে গল্পের কোনো গাছে ওঠে, গল্প দাদুর আসন। এই মোহাম্মদ সেলিম যে মুর্শিদাবাদ থেকে ভোটে দাঁড়িয়ে গোয়ারান হেরেছে, তার কাছে বিহিত চেয়েছিলেন এই নেত্রী। আজকের দিনেও তিনি সিপিএমটি করেন, মন দিয়ে করেন। 35 বছর ধরে তিনি সিপিএম করে আসছেন। এই রত্না দাস প্রাক্তন কাউন্সিলর এবং এখন সিপিএম এর জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছে। মোহাম্মদ সেলিম তাকে রেসপন্স করছে না। মোহাম্মদ সেলিম দেখবো করছে। কেন? মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে হেরেছেন, মুর্শিদাবাদের দল তাকে জেতাতে পারেনি। সেই প্রতিহিংসা থেকে তার দলেরই এক মহিলার প্রতি, এবং সেই মহিলা কিন্তু কোনো সাধারণ কর্মী নন, কোনো আর পাঁচটা সাধারণ মানুষ নন, দলেরই নেত্রী। তাকে আপনি যে চ্যাটটি দেখিয়েছেন বা যে চ্যাটটি ঘুরছে, এবং এই চ্যাটটি যে সত্য সেটা স্বীকার করে নিয়েছেন বংশগোপাল চৌধুরী। তিনি ওই মহিলাকে ফোন করে হাতে পায়ে ধরেছেন, সেই কল রেকর্ডও আছে, আপনাকে আমি পাঠিয়ে দেবো। আপনি আমার এই বক্তব্যের পাশাপাশি সেই রেকর্ডিংটা চালাবেন। ওই মহিলাকে বংশগোপাল চৌধুরী রিকোয়েস্ট করছে, আমি পায়ে ধরছি, তুমি এই অভিযোগ তুলে নাও। তার মানে অভিযোগের সত্যতা প্রমাণ হয়ে গেল। তাহলে এই বংশগোপাল চৌধুরী কে? না সিপিএম এর কোন পাড়ার ফুটে মস্তান নয়। এই বংশগোপাল চৌধুরী হলো আসানসোলে একাধিকবারের সাংসদ। এই বংশগোপাল চৌধুরী হলো রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক, বাম জমানার মন্ত্রী, যিনি সরকারি সুবিধা ভোগ করতেন, যিনি সরকারের একটা কি বলবো অঙ্গ ছিলেন। দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর, শূন্য হয়ে যাওয়ার পর, যিনি দলেরই এক নেত্রীর সঙ্গে এরকম অশ্লীল আচরণ করছেন, এই বংশগোপাল চৌধুরী যা 70-এর উপর বয়স হয়ে গেছে, তিনি যখন ফুল পর্বে ছিলেন, তিনি তখন কি করেছেন? আসানসোলের বুকে, রানীগঞ্জের বুকে আমি এই প্রতিবেদন করার পর যেখানে মহিলা হাউ হাউ করে কাঁদছে, তিনি কিন্তু একেবারেই আর পাঁচটা সাধারণ মহিলার মতো নন। তিনি যথেষ্ট লড়াকু মহিলা। তিনি পর্যন্ত কেঁদে ফেলছেন এবং বিচার চাইছেন। তিনি বলছেন, আমি আইনের দ্বারস্থ হতে পারতাম। সেই মহিলা নিজে আজকের দিনেও সিপিএম হয়ে বলছে, আমি সিপিএম এর স্ট্যান্ড পয়েন্টটা জানতে পেরেছিলাম, আমি মোহাম্মদ সেলিমকে বিষয়টি জানিয়েছিলাম। নভেম্বর মাস থেকে এই ঘটনাটি ঘটে আসছে, তারপর আজ 6 মাস হয়ে গেল। মোহাম্মদ সেলিম দেখবো করছে, এবং এই মোহাম্মদ সেলিম সবকিছু জেনে শুনে ব্রিগেডের মঞ্চে, সিপিআইএম দল সেখানে ব্রিগেডের মঞ্চে সবাই জায়গা পায় না, মীনাক্ষী মুখার্জির মতো নেত্রীরাও জায়গা পায়নি।
এই বংশগোপাল চৌধুরীকে ব্রিগেডের মঞ্চে তুলেছে। তার মানে ব্রিগেডের মঞ্চে ওটা একটা নেতা, তার মানে তাকে প্রকাশ করছে সিপিএম। সেই নেতার এই আচরণ দলেরই মহিলার সঙ্গে আপনি যে চ্যাট দেখিয়েছেন সেটা মুখে বলার অযোগ্য, ভাষায় ছাপার অযোগ্য। তবুও আমি বলতে বাধ্য হচ্ছি যে এইরকম অশ্লীল আচরণ, এরা হলো পোটেন্সিয়াল রেপিস্ট। সঞ্জয় রায়ের সঙ্গে এদের কোনো ডিফারেন্স নেই। এরা এক একজন সঞ্জয় রায়। সঞ্জয় রায় সুযোগ পেয়েছে, সে নোংরামিটা করেছে। এরা সুযোগ পায়নি, এরাও সুযোগ পেলে নোংরামিটা করবে। এই তন্ময় মানে সোফা কামবেট ভেবে যার কোলে বসেছিলেন, এক সাংবাদিকের কোলে বসে পড়েছিলেন তন্ময় ভট্টাচার্য। এই তন্ময় বা খাট সুশান্ত মানে সুশান্ত ঘোষ কি করেছিলেন সেটাও আপনারা জানেন। এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে তার সাথে প্রতারণা করেছিলেন। তন্ময়, খাট সুশান্ত। আপনার মনে থাকবে টালিগঞ্জের এরিয়া কমিটির নেতা সোমনাথ ঝা, যার বিরুদ্ধে দলের নেত্রীরাই প্রশ্ন তুলেছিলেন। এখন সিপিএম এর মালঝোল অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আপনার প্রশ্ন হলো কি হয়, সাধারণত মহিলা তো বাঙালি মধ্যবিত্ত চাপোষা মহিলা, যাদের সঙ্গে এগুলো হয় অনেকে জানে এরা প্রভাবশালী, এদের পিছনে লাগলে বা এদের কথা যদি আমি প্রকাশ্যে আনি, এক্সপোজ করে দিই, আমার হয়তো ক্ষতি হতে পারে। অনেকে সম্ভ্রম থেকে, লজ্জা থেকে তারা বলেন না। কিন্তু একটা টাইমে এই মহিলাও তো প্রথম প্রথম বলেননি, কিন্তু একটা টাইম পর যেটা লিমিট ক্রস করে যায়, ইনি বলেছেন যে এই মহিলা যিনি প্রাক্তন কাউন্সিলর, যিনি এখনো জেলা পদে রয়েছেন, বড় পদে রয়েছেন, তার সঙ্গে যদি এটা হয় আর 5 জন সাধারণ মহিলার সাথে কি করে কি না কি হয়েছে। ঠিক। এবং যখন এটা ফাঁস হয়ে গেল তখন বাকিরা সাহস পেয়ে এটা বলছে। আপনি দেখবেন তন্ময় ভট্টাচার্যের ক্ষেত্রেও হয়েছিল। ওই মহিলা সাংবাদিক যখন ফাঁস করলেন তারপরে আরো অনেকে কিন্তু বলেছিল হ্যাঁ আমাদের সঙ্গে এটা হয়েছে। ঠিক। ফলে সিপিএম যখন ক্ষমতায় ছিল, আপনি চিন্তা করতে পারছেন 34 বছর আনকন্টেস্ট ক্ষমতায় ছিল। না আপনার ইউটিউব চ্যানেল ছিল, না আপনার ফেসবুক ছিল, না অ্যান্ড্রয়েড ফোন ছিল। তার মাঝখানে সিপিএম কি করেছে বুঝতে পারছেন? এটাই হলো বিষয়। এবং ওই মহিলা কার্যেন, অত শক্ত মহিলা মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে লজ্জাকর ব্যাপার, মোহাম্মদ সেলিম সবকিছু জেনে শুনে মজা নিচ্ছে। সিপিএম এর মধ্যে এরকম মালঝোল অনেকে আছে, ধীরে ধীরে এক্সপোজ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার কিছু পোস্ট ভাইরাল হয়েছে এবং মারাত্মক বলবো কি চাঞ্চল্যকর ভয়ঙ্কর অভিযোগ। আপনারই দলের এক নেতা মানে কোনো ছোটখাটো নেতা না, যিনি একটা সময় সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, এমনকি বাম জমানায় রাজ্যের মন্ত্রী ছিলেন। অন্যদিকে আপনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর। তো বংশগোপাল চৌধুরী, আমাকে একটু যদি আমাদের দর্শকদের জন্য আপনি বিষয়টি বলেন, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ঘটনাটি বলতে দেখুন, আমি 2012 সাল থেকে ফেসবুক অ্যাক্টিভ ভাবে থাকি এবং ফেসবুকটি আমি জেনারেলি আমার পার্টির প্রচার মাধ্যম হিসেবেই ব্যবহার করি। আমি পার্টির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির সদস্য, CI2 জেলা কমিটির সদস্য, জেলার মুখপাত্র মুর্শিদাবাদ বার্তা। আমার সংসার আছে, আমি প্রচন্ড ব্যস্ত থাকি সারাদিন। তো উনি আমার এই পোস্টে মাঝে সাঝে, সেটা ধরুন প্রায় বছর খানেক হয়ে যাবে, বেশ মানে উৎসাহ দিয়ে কমেন্ট করতো। একজন বড় নেতা, ধরুন এত, আমি তো এত ডিটেলসে জানতাম না। উনি বর্ধমানের, আমি মুর্শিদাবাদে থাকি, বা উনি এত বড় নেতা, আমাদের সঙ্গে কোনো স্বাভাবিক, আমরা একজন নিচু তলার কর্মী। তো এই জায়গাটা থেকে আমার বেশ ভালোই লেগেছিল, জায়গা এত বড় নেতা আমাকে উৎসাহ দিচ্ছে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের নেতারা আমাদের গুরু, তাদের দেখানো আদর্শ পথেই আমরা চলার চেষ্টা করি। ভালো লেগেছে এই পর্যন্তই, তারপরে আর কোনো যোগাযোগ নেই, কিছু নেই। তো এরপরে হঠাৎ আমি মেসেঞ্জারে মেসেজ আসলো, তো মেসেজ দুটো আমার ভালো লাগলো না, ফেসবুক মেসেঞ্জারে। তো এবার ধরুন আমি না প্রথম দিন খেয়াল করলাম না, যেহেতু দ্বিতীয় দিনও, কিন্তু এটা কিন্তু অনেকটা রাতে। আমার সবকিছু সামলে, বাইরের পার্টি প্রোগ্রাম, বাড়িতে এসে সংসারে রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার সেই টুং করে আওয়াজ এবং মেসেজ খুলে দেখলাম যথেষ্ট, মানে আমার ভালো লাগলো না মেসেজ দুটো, বুঝলেন? আপত্তিকর কথাবার্তা আর কি। হ্যাঁ, কি বলবো আর আপনাকে, মানে এগুলো বলতেও খুব
খারাপ লাগে, মেসেজগুলো ভালো নয়। কোনো মানুষ মানুষকে এগুলো, ভদ্রলোক তো ছেড়েই দিলাম, কোনো মানুষ মানুষকে এগুলো জেনারেলি পাঠায় না। অন্তত আমি কোনোদিনও এরকম নোংরা মেসেজের সম্মুখীন হইনি জীবনে। আচ্ছা, তো যাই হোক, তো আমার তখন মনে হলো অ্যাকাউন্টটা ফেক। দেখুন, যে কেউ যে কারো নামে ফেসবুকে প্রোফাইল খুলতেই পারে ফেক নাম দিয়ে। তো তার ফলে আমি আপনার প্রথমে বিশ্বাস হয়নি যে বংশগোপাল চৌধুরীর মতো একজন বস্তিয়ার মানুষ, সিনিয়র লোক এরকম করছে? আপনার মনে হচ্ছে হয়তো কেউ হ্যাক করেছে বা ওনার নাম দিয়ে, দেখুন আমার নাম দিয়ে বা আপনার নাম দিয়েও তো ফেক প্রোফাইল হয়। তো আমি সেটাই মনে করে, তো আমি দেখি বিষয়টা না, যেহেতু ধরুন দীর্ঘদিন আমি রাজনীতি করি, আমাদের সিক্স সেন্স সবসময় একটা সচল থাকে। ঠিক। তো আমি তখন একটা মানে বুদ্ধি করলাম যে দেখি তো ঘটনাটি সত্যি কিনা। তো ওনাকে বললাম যে আমার নেট খুব স্লো চলছে, দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। এবার আপনি আমার হোয়াটসঅ্যাপে আসুন। মানে কি বলবো, সেকেন্ডেরও কম টাইমে উনি হোয়াটসঅ্যাপে চলে আসেন এবং সেই লাগাতার মানে অশ্লীল থেকে অশ্লীলতম। আমি সব পড়ি উনি আজ পর্যন্ত, কিন্তু জানেন পড়তে পারিনি। বুঝতে পেরেছি। তো আপনার প্রথম দু একটা মেসেজ পড়েই আপনার রুচিতে বাধা লেগেছে। পারা যায় না পড়তে। ও আমি তো মানুষ, আমি পারিনি। মানে আমি আপনার যদি বক্তব্য শুনে বোঝা যাচ্ছে কতটা নোংরা মেসেজ ছিল সেটা। মানে ও কি বলবো, বলা যাবে না, পড়াও যাবে না। আপনাকে দিলে আপনি একজন মানুষ তো পড়তে পারবেন না। বুঝতে পেরেছি। তারপরে কণ্ঠে দেখছি না, এই তো যদি সত্যিকারের বংশগোপাল হয়, তখনও আমার কিন্তু সন্দেহ আছে। বুঝতে পারছেন যে এখনকার দিনে সবই তো হ্যাক হয়, যে এটাও হয়তো না। দেখি আমি তখন ভাবলাম, তখন অনেক রাত, বুঝলেন। এবার আমি ভাবছি না, জিনিসটা আমি তথ্যটা তো সংগ্রহ করি, তারপরে দেখা যাবে আসল কি নকল। আমি ঘুমিয়ে পড়েছি মোবাইল বন্ধ করে, কত রাত জাগবো আর। তারপরের দিন একই ঘটনা আবার সেই 12টার পর থেকে দুটো নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছে। এবার তাকে কোনো পিন না করলেও সে কন্টিনিউয়াস সখানেক মেসেজ করে যাচ্ছে, বুঝলেন। এইভাবে আমি বেলডাঙ্গার ঘটনাতে মুর্শিদাবাদের 7 দিন 5 দিন নেট বন্ধ ছিল, সে সময় স্টপ হয়ে যায় ব্যাপারটা। যেটুকু তথ্য প্রমাণ জোগাড় হয়েছে, এটাতেই অনেকটা কাজ হয়ে যাবে, যদি সে আসল নকল যেই হোক। তো আমি তখন আমাদের জেলা সম্পাদক কমরেড জামির মোল্লার সঙ্গে যোগাযোগ করলাম এবং সেই মেসেজ প্রথমেই তাকে বললাম যে আপনি আগে দেখুন দাদা ভাই, যে বিষয়টা আসল বংশগোপাল কিনা। তো উনি বললো, দিদি ঠিক আছে, নাম্বার দুটো দাও, তোমাকে যে নাম্বার থেকে সামনাসামনি বসেই কথা হয়েছে, এটা জেলা পার্টি দপ্তরে, যে এইটা নম্বরগুলো দেখি। তো নম্বরগুলো উনি দেখে উনার মোবাইল খুলে বলছে, হ্যাঁ এটা আসল বংশগোপালই, মানে আমাদের সিপিএম পার্টিরই বংশগোপাল চৌধুরী আর কি, প্রাক্তন বংশগোপাল চৌধুরী। হ্যাঁ, এটা এই কথাটা হচ্ছে আপনার জেলা সম্পাদকের সঙ্গে মুর্শিদাবাদের পার্টি অফিসে 25শে নভেম্বর। বাহ। তো উনি মেসেজটা একটা উনি পড়তে পারলেন না, একটা দুটো দেখে আমাকে মোবাইলটা দিয়ে দিল, দিদি আমি এ পড়তে পারবো না, আমার মানে কি বলবো, যাই হোক, হ্যাঁ স্বাভাবিক মানুষের যেটা হয়, উনি একজন এত, দিদি তুমি এটা নিয়ে যাও, রত্নাদি নিয়ে গিয়ে তুমি বাড়ি থেকে আমাকে পাঠিয়ে দাও, আমি পড়তে পারছি না। তো যাই হোক, আমি বাড়ি আসলাম, বাড়ি এসে ওনাকে সব পাঠিয়ে দিলাম। তারপর বাদে ওনার সঙ্গে দেখা, উনি তখন দেখা করা হলো, উনি তখন বললেন, দিদি বিষয়টা তো জেলার নয়, বংশগোপাল চৌধুরী তো কোনো জেলার লোক নয়, এটা আমাকে, এটা উনি এত একজন বড় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, বিষয়টা আমাকে মোহাম্মদ সেলিমের সঙ্গে এটা আলোচনা করতে হবে কিভাবে কি করা যায়। আমি জামির মোল্লাকে বললাম, ঠিক আছে, আপনি আমাদের জেলা সম্পাদক, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই, আমার তো পার্টির উপর ভরসা। কয়েকদিন বাদে উনি আমাকে বললেন, জেলা সম্পাদক জামির মোল্লা আমাকে বললেন, দিদি বিষয়টি সেলিমদা দেখছেন এবং অতি দ্রুত বিষয়টি দেখা হবে, ধৈর্য ধরো, মাসখানেক লাগবে। ঠিক আছে, তুমি দেখছো, সেলিমদা দেখছে, আমি নিশ্চিন্ত, ঠিক আছে, মাঝখানে একটা প্রক্রিয়া তো একটু সময় লাগে। সেলিম মানে মোহাম্মদ সেলিম আর কি, মোহাম্মদ সেলিম। দেখুন, আমার জেলা সম্পাদক, আমার রাজ্য সম্পাদক দেখছেন,
তাহলে আমি নিশ্চিন্ত মনে 1 মাস থাকতেই পারি। ঠিক। এবার আমি সেভাবে 1 মাস যায়, 2 মাস যায়, জানুয়ারির শেষের দিকে তখন আমি কিন্তু আবার জামির মোল্লার সঙ্গে যোগাযোগ করি, দেখা হয়, আমাদের তো সবসময় দেখা হয় প্রোগ্রামে। তো আমি বললাম যে কি হলো বিষয়টা, হচ্ছে হচ্ছে হবে হবে, তোমাকে তো আর বিরক্ত করছে না, বলে দেওয়া হয়েছে ও আর তোমাকে বিরক্ত করবে না। এটা আপনার জেলা সম্পাদক জামির মোল্লা বলছে? হ্যাঁ, জামির মোল্লা বলছে জানুয়ারির শেষের দিকে। তো উনি ওই মেসেজও আমার কাছে আছে কমরেড জামির মোল্লার, যে ও তো আর তোমাকে বিরক্ত করছে না, এই মেসেজটা কিন্তু আমার কাছে আছে জামির মোল্লার, কমরেড জামির মোল্লা। আচ্ছা। মানে তাহলে আমি তখন কি ধরলাম যে ঠিক আছে, তাহলে এটাই আমার বিচার, যে ওই বংশগোপাল চৌধুরী আমাকে আর বিরক্ত করবে না, এটাই তাহলে বিচার হয়ে গেছে। যেহেতু আমার জেলা সম্পাদক কমরেড জামির মোল্লার কথা, হলে বিষয়টা কিন্তু আলাদা ছিল। এই বিষয়টা মানে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত কমরেড জামির মোল্লা ছাড়া আমি আমার জেলায় কেন আমি কোথাও কাউকে বলিনি, এবং আমার ফ্যামিলি ছাড়া আমি কোথাও কাউকে বলিনি। আমি একজন 35 বছরের মানে পার্টি কমরেড হিসাবে আমি আমার পার্টির প্রতি পূর্ণ আস্থা রেখে আমি বিষয়টা, যে ঠিক আছে আমার পার্টি তদন্ত করে আমাকে বিচার দেবে। মোবাইল খুলে দেখছি ওই বংশগোপাল চৌধুরী একটা পোস্ট করেছে, তখন চলছিল, ওই রাজ্য সম্মেলন চলছিল। তো ওই রাজ্য সম্মেলনে ছবি, গলায় ব্যাগ ঝুলিয়ে মোহাম্মদ সেলিম, বংশগোপাল চৌধুরী এবং শতরূপ 3 জনে মিলে একটা ছবি তুলে বংশগোপাল চৌধুরী। তো তখন আমার কি বলবো জানেন, হতাশা বলুন, ক্ষোভ বলুন, দুঃখ বলুন, রাগ বলুন, মানসিক ভাবে বিপর্যস্ত বলুন, আমি মানে আমি শেষ হয়ে গেছিলাম সেই মুহূর্তটা। মানে কি বলবো, আমার আমি ধরে রাখতে পারিনি। সঙ্গে সঙ্গে জামির মোল্লাকে ফোন মেসেজ করি হোয়াটসঅ্যাপে, যে জামিন আমার বিচারের কি হলো। জামির মোল্লা একই মেসেজ আমাকে পাঠালো, সেটাও আমার কাছে রাখা আছে, যে দিদি ও তো আর তোমাকে বিরক্ত করছে না, জাস্ট এই কথার লাইনটা কিন্তু। তারপরে মোহাম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করি, ওই 22 তারিখ তখন 7:30 হবে জানেন, কোন রকম ভাবে মোহাম্মদ সেলিমের সঙ্গে যোগাযোগ করতে পারি না। হোয়াটসঅ্যাপে মেসেজ করি, ভয়েস মেসেজ পাঠাই, কিছুতেই রিপ্লাই পাই না। তখন জানেন দাদা, আমি মানে কি বলবো, আমি ফেসবুকে পোস্ট করতে, কি বলবো, আমি মানে আমার মানে না ঠিক রাখতে আমি আর পারিনি। সেই মুহূর্তের জন্য আমি ভুলে গেছি আমি পার্টি কমরেড, আমি কি তখন আমার আমি বিচার পেলাম না, 5 মাস ধরে আমি বিচার পেলাম না, কিছুই হলো না। আমি একটা মানুষ, একটা মহিলাতে পরিণত হয়ে গেছি, আমার পরিচয় আমি ভুলে গেছি। আমি ফেসবুকে পাবলিক পোস্ট করতে বাধ্য হই। তারপর মোহাম্মদ সেলিম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে, আমার মেসেজ গুলো হয়তো ততক্ষণে দেখেছে, এবং যে বিষয়টা আমি খোঁজ নিচ্ছি। এবং তার খানিকক্ষণ বাদে উনি আবার মেসেজ করে, আমি অতি দ্রুত বিষয়টার ব্যবস্থা নিতে বলেছি আইসিসি কে। বাট আইসিসি কথাটা আমি সেদিন প্রথম শুনলাম। তো যাই হোক, এইভাবে ধরুন চলতে থাকে। আজ বিচার হবে, কাল পার্টি কংগ্রেস চলবে, পার্টি কংগ্রেসের শেষে বিচার হবে। এর মধ্যে আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রচুর বার মেসেজ করেছি, ফোন করেছি, উনি একটাই কথা বলে গেছে, ধৈর্য ধরো, অতি দ্রুত বিচার হবে। এবং ব্রিগেডের আগের দিন রাত্রে ওনার কাছে আমি মানে কি বলবো, আমি কেঁদে কেঁদে মেসেজ করেছি, দাদা আমার বিচারটা দিন, আমি একটা মানুষ, আমি মহিলা, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, এর পাচ্ছি না। মানুষ দেখুন, মানুষ তো কাদা চড়বেই মহিলাদের দিকে, সবাই তো কিরকম হয় না। কিন্তু উনি একই কথা বলেছে, ধৈর্য ধরো। এবার আমি গতকাল ব্রিগেডে গেছি, আমি অসুস্থ শরীরে ট্রেন জার্নি করতে পারিনি, আমি আমার প্রাইভেট কারে ড্রাইভার ভাড়া করে আমি ব্রিগেডে গেছি। তাও কিন্তু সেই ব্রিগেডের মঞ্চে আমি ওই লম্পট থেকে দেখে আবার আমি ঠিক থাকতে পারিনি। তখন এবার আমি প্রকাশ করে দিয়েছি যে এবার জনগণ আমার বিচার দেখ, জনগণ আমার বিচার দেখ, মানুষ আমার বিচার দেখ। আমি কি অন্যায় করেছিলাম একটা অপরাধীকে ধরে, বলুন তো? দিদি আপনি শান্ত হন, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন, আপনি অনেক লড়াকু, আপনি শান্ত হন।
দর্শক বন্ধুরা, আপনারা মোটামুটি ভাবে দুটো কল রেকর্ড শুনলেন। এরপরে নতুন করে বিশেষ করে আর কিছু বলার নেই। একজন মহিলা, এই বাংলারই একজন মহিলা, তিনি যেই দলই করুন না কেন, তার রাজনৈতিক মত, তার রাজনৈতিক ভাবাদর্শ যাই হোক না কেন, তিনি বিচার চাইছেন। বিচার চাইছেন তিনি বাংলার জনমানুষের কাছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে তুলবেন। আর প্রতিজ্ঞাবদ্ধ হন যে নিজের এলাকায় কোনো মহিলাকে যদি কেউ অসম্মান করে, সঙ্গে সঙ্গে আপনারা সেই মহিলার পাশে দাঁড়িয়ে মহিলা যার বিরুদ্ধে অভিযোগ করছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সেই মহিলাকে সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।